আজকে দেখো, পৌরনীতির প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। এটার আলোচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। অধ্যায়টা খুব বেশি বড় না। প্রতি বছর মোটামুটি একটা প্রশ্ন এই জায়গাটা থেকে অবশ্যই থাকে, এবং এর সাথে কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে থাকে। অধ্যায়টা খুব বেশি বড় না হওয়ার কারণে একটা কোশ্চেন ন্যূনতম থাকেই, আর জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। অর্থাৎ এখান থেকে প্রশ্ন থাকবে না, বিষয়টা এরকম না। দেখো, আমরা প্রথমেই চলে যাই রাজনৈতিক দল নিয়ে। ভালো করে পরিষ্কার হয়নি বা কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা। দেখো, মাত্র তিনটা টপিকস আছে: রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। সুশাসন যেহেতু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু, সুতরাং এখান থেকে এরকম প্রশ্ন হয়তো আসে যে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, এটা আসে। অথবা বিভিন্ন ধরনের নেতৃত্ব আছে, সেখান থেকে আসে, এবং রাজনৈতিক দল থেকে প্রশ্ন আসে। যাই হোক, দেখো আমরা প্রথমে চলে যাই রাজনৈতিক দলে। রাজনৈতিক দলটা কি? প্রথমে আমরা চলে যাই রাজনৈতিক দলটা কি। দেখো, তার আগে একটু বলি, আধুনিক যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমাদের এখন চলে, সেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণই হচ্ছে রাজনৈতিক দল। আধুনিক এই প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র আছে, এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নাম তো আমরা সবাই শুনেছি নাকি? জি স্যার। রাজনৈতিক দল এই শব্দটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। দেখো, আচ্ছা, রাজনৈতিক দল কি এটা আগে একটু মিলিয়ে নাও। দেখো, রাজনৈতিক দল হচ্ছে সমান মনোভাব সম্পন্ন একটা গোষ্ঠী। রাজনৈতিক দল হচ্ছে সমান মনোভাব সম্পন্ন একটা গোষ্ঠী, যারা নিয়ম মেনে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। এটা আমরা এভাবে বলি। আরো যদি আরেকটু সহজ করে বলতে চাই যে রাজনৈতিক দল কি, তাহলে সেটা এভাবে বলবো যে রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী। রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী যারা কি করে, যারা, যাদের মনোভাব সমান। অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী যাদের মনোভাব সমান এবং যারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। দেখো, রাজনৈতিক দলের প্রথম, প্রধান এবং মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। রাজনৈতিক দলের যদি একটা টার্গেট আমরা সামনে নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে তোমার সরকার গঠন করা বা ক্ষমতায় আসা, এটা এদের লক্ষ্য। দেখো, এটার বাইরে কিন্তু রাজনৈতিক দলের লক্ষ্য কম। যাই হোক, রাজনৈতিক দলের সংজ্ঞাটা একটুখানি দেখো, যে রাজনৈতিক দল হচ্ছে এমন একটা গোষ্ঠী যাদের সকলের মনোভাব সমান এবং এরা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়। ঠিক আছে, এখানে আছে দেখো, এখানে একটু বইয়ের ভাষায় লেখা আছে, কিন্তু তুমি একটু সহজ করে বোঝো। রাজনৈতিক দল হচ্ছে সমান মনোভাব সম্পন্ন একটা গোষ্ঠী যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। এখানে কয়েকটা কথা বললাম যে সমান মনোভাব। কেন সমান মনোভাব? একটা রাজনৈতিক দলের যে সদস্যগণ আছেন, সেই সকল সদস্যদের মনোভাব কিন্তু একই রকম। অর্থাৎ সকলেই একই বিশ্বাস করে। আমরা যদি এখন একটা রাজনৈতিক দলের কথা বলি, ধরো বাংলাদেশ আওয়ামী লীগের কথা বললাম, এটা একটা রাজনৈতিক দল। এখন যারা পঞ্চগড়ে বসবাস করে, তারাও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তারা হচ্ছে আহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। আবার যারা হচ্ছে খুলনা বলো, আবার রংপুর বলো, টেকনাফ বলো, সেন্ট মার্টিনস বলো, প্রত্যেকটা এলাকা, রাঙ্গামাটি, বান্দরবন বলো, এখানেও যারা আওয়ামী লীগ করে, তারাও কিন্তু এই দুইজনের আদর্শে বিশ্বাসী। তার মানে রাজনৈতিক দল হচ্ছে
সকলের মনোভাব সমান হয়। অর্থাৎ এটা এমন একটা গোষ্ঠী যাদের সবার মনোভাব সমান এবং সবারই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। এর বাইরে আর কোনো লক্ষ্য এদের নেই। আছে যেটা, সেটা হচ্ছে অন্য অন্য লক্ষ্য, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। এখন আমাকে বলো, রাজনৈতিক দল নিয়ে কোনো সমস্যা আছে কিনা? এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? রাজনৈতিক না দল স্যার। নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই। যদি না থাকে, এর পাশাপাশি আরেকটা জিনিস দেখো, সেটাকে আমরা বলি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটার নাম তো আমরা শুনেছি, তাই না? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম শুনেছি না আমরা সবাই? ইংরেজিতে জি স্যার। এটাকে বলে প্রেসার গ্রুপ। ইংরেজিতে এটাকে বলে প্রেসার গ্রুপ। হিসাব মিলিয়ে নাও, আমি এটা কেন আলোচনা করছি, যে রাজনৈতিক দলের সাথে এটা ঠিক ওর অপোজিটটা, ওর বিপরীতটা যাতে মনে থাকে, এই জন্য একই সাথে আলোচনা করার চেষ্টা করছি। কি রাজনৈতিক দলের ক্ষেত্রে কি বলেছিলাম? রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী যাদের মনোভাব সমান, এবং এরা কি করে, নিয়মতান্ত্রিক ভাবে সরকার গঠন করতে চায় বা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, দেখো এরাও একটা গোষ্ঠী, এদের মনোভাব সমান, কিন্তু এরা রাজনীতিতে অংশগ্রহণ করে না। তাহলে এরা কি করে? রাজনীতিতে অংশগ্রহণ না করে সরকারের নীতিকে প্রভাবিত করে। ভালো করে খেয়াল করো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না, কিন্তু সরকারের নীতিকে প্রভাবিত করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য যেখানে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কিন্তু ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ উদ্ধার করা। এরা কিন্তু ক্ষমতায় যেতে চায় না। বোঝাতে পেরেছি? এটার উদাহরণ দেখো, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, এই যে সংগঠনগুলো, ভালো করে খেয়াল করবা, এদের নাম মনে রাখবা, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই। এই নামে বাংলাদেশে কি কোনো রাজনৈতিক দল আছে? কখনো নাম শুনেছো? এই নামে কি কখনো কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে? কথা বলো, আছে? না স্যার। নাই। তাহলে এদেরকে আমরা বললাম যে এরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই বিজিএমই এর ফুল মিনিংস হচ্ছে কি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টিং এজেন্সি। বিকেএমইএ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এক্সপোর্টিং এজেন্সি। এফবিসিসিআই হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এফবিসিসিআই। খেয়াল করো, এরা কেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? এই নামে যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, অর্থাৎ এদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া মূল লক্ষ্য না, তাহলে এদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্য হচ্ছে গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া। এরা, প্রশ্ন হচ্ছে এরা সরকারের নীতিকে কিভাবে প্রভাবিত করে। এই জায়গাটা দেখো, কিভাবে সরকারের নীতিকে এরা প্রভাবিত করে। কিছুদিন আগে আমাদের যে বাজেট চালু হলো, জুলাইয়ের 1 তারিখ থেকে, যে বাজেট, এই বাজেটের অধিবেশনের আগে কিন্তু এই যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠনগুলো আছে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, এদের সাথে কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকে মিটিং সিটিং করা হয়, তাদের ডিমান্ড জানতে চাওয়া হয়। কিভাবে সরকারকে চাপ সৃষ্টি করে একটুখানি দেখো। আমরা যদি গত বছর দেখি, আমাদের সয়াবিন তেলের দাম কিন্তু বেড়েছিল। ভালো করে খেয়াল করো, সয়াবিন তেলের দাম বেড়েছিল। এখন এই সয়াবিন তেল, এগুলো রপ্তানি করে কারা? বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আহ, আরো যে বিভিন্ন গ্রুপ গুলো আছে, রূপচাঁদা, উন্নত। হ্যাঁ, এরা হচ্ছে যে তেলগুলো বাইরের থেকে কিন্তু নিয়ে আসে। এখন এদের সবার একটা সংগঠন আছে, এফবিসিসিআই। যখন তেলের দাম বেড়ে গেল, তখন গভর্নমেন্ট এদের উপর বললো যে তোমরা এত দামে না, আরো একটু কম দামে, যখন 200 টাকার উপরে লিটার ছিল, তখন গভর্নমেন্ট এদেরকে বললো তোমরা 180-তে বিক্রি করো। তখন এরা কি বললো, যে 180-তে বিক্রি করলে আমাদের লাভ হবে না, আমরা এটাতে বিক্রি করতে পারবো না। যদি এটাতে বিক্রি করতে হয় তাহলে আপনি এনে বিক্রি করেন, আমাদের দ্বারা সম্ভব না। তার মানে আলটিমেট গভর্নমেন্ট একটা চাপে পড়ে গেল। তখন গভর্নমেন্ট কি করলো, যে এখন তুমি বলো তাহলে তোমরা কি চাও। তখন এরা বললো যে এটা 193-তে করেন বা 196-তে করেন। তার মানে এই যে গভর্নমেন্টের উপরে, অর্থাৎ গভর্নমেন্টের পলিসির উপরে
একটু প্রেশারাইজড করা, অর্থাৎ গভর্নমেন্টকে চাপ দিয়ে ওদের নিজের স্বার্থটাকে আদায় করা। এটা হচ্ছে আমার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য। বুঝাতে পেরেছি? সংজ্ঞাটা আরো একটু ক্লিয়ার হও। রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী যাদের মনোভাব সমান, এরা রাজনীতি করে এবং এদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে একটা গোষ্ঠী যাদের মনোভাব সমান, কিন্তু এরা সরাসরি রাজনীতি করে না, কিন্তু সরকারের নীতিকে প্রভাবিত করে। এই জায়গাটায় কারো কোনো সমস্যা আছে? এই যে দুটো সংজ্ঞা বললাম, এই দুটো সংজ্ঞায় কারোর কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। নাই? না থাকলে স্যার। আচ্ছা, নাই, ধরে নিলাম নাই। এরপরে আরেকটা সংজ্ঞা একটুখানি দেখো, আমরা রাজনৈতিক দল যেহেতু পড়লাম, রাজনৈতিক দলের থেকে আরেকটা আছে উপদল। এই উপদলকে ইংরেজিতে ফ্যাকশন বলে বা ক্লিক বলে। হ্যাঁ, এটাকে কুচক্রী দলও বলে। উপদল দেখো, একটা রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে যে ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল বলে। তার মানে রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। এখন এই জনগণের কল্যাণ করা থেকে বিরত থেকে ব্যক্তি অর্থাৎ এই সাধারণ স্বার্থের কথা ভুলে যে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য যখন ঐক্যবদ্ধ হয়ে আর একটা দল তৈরি করে, তখন সেটাকে আমরা উপদল বলি। এই উপদলটা মূল দল থেকে তৈরি হয়। উপনদী এই শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত। তা মূল নদী থেকে তোমার একটা ছোট্ট নদী তৈরি হলে সেটাকে আমরা উপদল উপনদী বলি। ঠিক একইভাবে রাজনৈতিক দল থেকে যখন আর একটা ছোট্ট দল তৈরি হয়, ওটাকে আমরা ক্লিক, ফ্যাকশন বা উপদল বা কুচক্রী দল বলি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নো আছে? স্যার। নাই? দেখো এখানে এই শব্দটা লিড শব্দের অর্থ কি জানো? LEAD, লিড। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ হচ্ছে চালনা করা, স্যার নির্দেশ করা, নেতৃত্ব। পথ দেখানো। ঠিক আছে, চালনা করা, নির্দেশ করা বা পথ দেখানো, যাচ্ছে ওইখানটাতে যাব। তার আগে দেখো, রাজনৈতিক দল, উপদল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই সংজ্ঞাতে কোনো সমস্যা আছে কি? নো স্যার। নাই? ভালো করে চিন্তা করো। যদি না থাকে তাহলে এবার আসো রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ টপিকস, রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ। আচ্ছা, রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ আমরা যদি একটু স্লাইডটা নিয়ে আসি। আচ্ছা, এখানে একটুখানি দুই একটা কথা একটুখানি শুনে রাখো, যে রাজনৈতিক দলের মূল লক্ষ্য কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এটা তো আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি। তারপরে প্রথমবারের মতো একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে ওঠে। প্রথমবারের মতো একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে ওঠে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বিশ্বের সবচাইতে প্রাচীনতম যে রাজনৈতিক দলটা আছে সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টি। এবং এই ডেমোক্রেটিক পার্টির যে রাজনৈতিক প্রতীক সেটা কিন্তু হচ্ছে গাধা। ঠিক আছে, উপদলেও কারো কোনো সমস্যা ছিল না। এবার আসো রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ। সবাই দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনবা, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। রাজনৈতিক দলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। রাজনৈতিক দলকে, এটা তো আমরা বুঝেছি যে এটা একটা গোষ্ঠী যাদের সকলের মনোভাব সমান এবং এরা নিয়ম মেনে ক্ষমতায় আসতে চায়। এই রাজনৈতিক দলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদলীয় ব্যবস্থা, তারপরে হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা, আর একটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। দেখো,
একদলীয় ব্যবস্থা যেটা, এটাকে ইংরেজিতে বলে ওয়ান পার্টি সিস্টেম। ওয়ান পার্টি সিস্টেম। দ্বিদলীয় ব্যবস্থাকে বলে বাই পার্টি সিস্টেম। আর বহুদলীয় ব্যবস্থাকে বলে মাল্টি পার্টি সিস্টেম। ঠিক আছে, আমরা চলে যাই একদলীয় ব্যবস্থায়। সংজ্ঞাটা একটুখানি খেয়াল করো, খুবই সহজ। যে রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দলের উপস্থিতি থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। যে রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দলের উপস্থিতি থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। আশা করি এই সংজ্ঞায় কারো কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থায় একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। দেখো, এখানে একটার বাইরে আর কোনো রাজনৈতিক দল থাকে না। এটা একদলীয় ব্যবস্থাকে একদলীয় ব্যবস্থাকে সমাজতান্ত্রিক ব্যবস্থাও বলা হয়। এবং এই একদলীয় যে ব্যবস্থা আছে এটার উদ্ভব ঘটে রাশিয়াতে। মাথায় রেখো, একদলীয় যে ব্যবস্থা এটার উদ্ভব ঘটে রাশিয়াতে। বিশ্বের যে সকল দেশে, অর্থাৎ বিশ্বের সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেখানে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। এই দেশগুলো মুখস্থ করবা। একটা মাত্র রাজনৈতিক দল আছে, রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম। একটা মাত্র রাজনৈতিক দল আছে, চীন, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার, জি স্যার। একদলীয় ব্যবস্থা নিয়ে কোনো কনফিউশন আছে সংজ্ঞা নিয়ে এবং কোন কোন দেশে আছে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলো। স্যার, যে দেশে একদলীয় ব্যবস্থা আছে ওই দেশে কি অটোক্রেসি হয়? অটোক্রেসি হয় কি না? জি স্যার। আচ্ছা, এটা হতেও পারে আবার ভালো হতে পারে। বুঝতে পেরেছো? এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এটা সমাজতান্ত্রিক বিশ্বে এটা বিশেষ করে বিদ্যমান। আমরা যতদূর জানি যে আর সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে রাষ্ট্রের সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র নিজে, এখানে ব্যক্তি মালিকানা থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে ওই কার্ল মার্কসের যে সমাজতন্ত্র ওটা তো আসলে এখন আর নাই। বুঝতে পেরেছো? তো আর এখনকার জনগণ তো অনেক সচেতন, সুতরাং ওই অটোক্রেসি হওয়ার সুযোগটাও অনেক কম। বুঝতে পেরেছো? এটা এখনকার সময়ে ওরকম পাওয়া যায় না। আচ্ছা, এখন একটা মাত্র রাজনৈতিক দল আছে যে দেশগুলো একটুখানি মাথায় রাখো, রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম। এখন যদি এরকম একটা কথা আমি বলি যে ভিয়েতনাম থেকে একজন ব্যক্তি বাংলাদেশে আসলো, এসে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে তার দেশের রাজনৈতিক ব্যবস্থার মিল খুঁজলো, বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সে পর্যবেক্ষণ করে সে একটা রেজাল্ট পাইলো, তাহলে কোনটা? ভিয়েতনামে কয়টা রাজনৈতিক দল আছে? স্যার একটা দল স্যার। একটা। বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে? স্যার অনেকগুলো স্যার। অনেকগুলো। তাহলে পার্থক্য বুঝতে পেরেছো? একটা একদলীয় আর একটা হচ্ছে বহুদলীয় স্যার। বহুদলীয়। এই দেশগুলো মাথায় রাখবা যে চীন, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম, এই দেশগুলোতে আমাদের একদলীয় ব্যবস্থা আছে। এরপরে চলে যাই আমরা দ্বিদলীয় ব্যবস্থা। দেখো, সংজ্ঞা খুবই সহজ। রাষ্ট্রে যখন দুটো প্রধান রাজনৈতিক দল থাকে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থা যদি একটা রাজনৈতিক দল থাকলে তাকে একদলীয় ব্যবস্থা বলি, তাহলে দুটো থাকলে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলবো। সিম্পল ব্যাপার। দেখো, এ ধরনের ব্যবস্থায় দুটি রাজনৈতিক দলের পাশাপাশি ছোট ছোট কিছু রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু মূল রাজনৈতিক দল হচ্ছে দুটো। দুটো রাজনৈতিক দল আছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। আজকে দেখো, যুক্তরাজ্যে কিন্তু নির্বাচনের রেজাল্ট হয়েছে, দেখেছো না? এখানে কিন্তু মাত্র দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে লেবার পার্টি। বুঝতে পেরেছো? এবার কিন্তু লেবার পার্টি ক্ষমতায় যাচ্ছে। কারো কোনো কনফিউশন আছে? আমেরিকায় দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক। একটা নির্বাচনী ডেমোক্রেট। প্রতীক হচ্ছে গাধা আর একটা নির্বাচনী প্রতীক হচ্ছে হাতি। কারো কোনো সমস্যা আছে এখানে? দ্বিদলীয় ব্যবস্থা নিয়ে সমস্যা আছে? স্যার। নো স্যার।
এরপরে আসো বহুদলীয় ব্যবস্থা। কোন দেশে যখন দুটোর বেশি রাজনৈতিক দল থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। আচ্ছা, আর কিচ্ছু দরকার নাই। এর উদাহরণ দেখো, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অর্থাৎ সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে বা বর্তমান বিশ্বের অধিকাংশ দেশই হচ্ছে এই মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ বহুদলীয় রাজনৈতিক দল এখানে আছে। আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের দরকার, এই যে একদলীয় এবং দ্বিদলীয়, এই দলীয়, একদলীয় এবং দ্বিদলীয় বা বহুদলীয় বললাম, এই দুটোর ভিতরে তুমি কোনটাকে ভালো মনে করো? একটা দল থাকা ভালো নাকি অনেকগুলো দল থাকা ভালো? স্যার একটা দল। একটা দল থাকা ভালো। শোনো, একটা দল থাকার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু বর্তমান যে ব্যবস্থা, বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমরা বলছি মাল্টি পার্টি সিস্টেমটাই ভালো। অর্থাৎ বহুদলীয়, এই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলে একদম, যে অটোক্রেসির সম্ভাবনা আছে কিনা, এই সম্ভাবনাকে কিন্তু আমরা ফেলে দিই। এই সম্ভাবনা আছে। এখন যদি এখানে মাল্টি পার্টি সিস্টেম থাকে, যদি মাল্টি পার্টি সিস্টেম থাকে তাহলে কিন্তু ওই সম্ভাবনাটা কমবে। বুঝতে পেরেছো? মাল্টি পার্টি সিস্টেম থাকলে এই সম্ভাবনাটা কমবে। এই জন্য আমরা বর্তমান যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আছে সেখানে বহুদলীয়কে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি। যাই হোক, একদলীয় ব্যবস্থারও কিছু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকগুলো একটু লিখে নাও। একদলীয় ব্যবস্থার দোষ ত্রুটি বা খারাপ দিকগুলো একটু লিখে নাও। আমার এখানে সম্ভবত স্লাইডে নাই। খাতা কলম নিয়েছো? জি স্যার। লেখো। জি স্যার, বলেন একবার। আগে উপরে লেখো একদলীয় ব্যবস্থার কুফল বা দোষ গুণ বা অসুবিধা বা সমস্যা। লেখো, 1 নাম্বার লেখো গণতন্ত্র বিরোধী। 1 নাম্বার হচ্ছে গণতন্ত্র বিরোধী। এটা একটু বুঝিয়ে দেই, দেখো গণতন্ত্র মানে কি। গণতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মোস্ট অফ দ্য পিপল ক্যান শেয়ার দেয়ার অপিনিয়ন। কিন্তু যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে, তাহলে তুমি তোমার ওপিনিয়নটা কিভাবে শেয়ার করবা? তোমাকে তো বাধ্য হয়ে ওখানেই ভোট দিতে হবে। বুঝাতে পেরেছি কিনা? তাহলে একদলীয় ব্যবস্থা যেখানে আছে, তখন সেটা কি গণতন্ত্রের পক্ষে নাকি গণতন্ত্রের বিপক্ষে? বলো, গণতন্ত্রের পক্ষে নাকি গণতন্ত্রের বিপক্ষে? স্যার আরেকবার গণতন্ত্রের বলেন। বিপক্ষে স্যার। বিপক্ষে স্যার। দেখো, 1 নাম্বার পয়েন্ট যেটা বললাম, একদলীয় ব্যবস্থার অসুবিধা, গণতন্ত্রের বিরোধী। কেন এটাকে গণতন্ত্রের বিরোধী বলছি? গণতন্ত্র তো ওই ব্যবস্থাটা যেখানে অধিকাংশ মানুষ তার মত দিতে পারে। অনেকগুলো অপশন থাকবে, তার ভিতর থেকে আমি একটা বাছাই করব। দ্যাটস কল ডেমোক্রেসি। এটাই হচ্ছে গণতন্ত্র। কিন্তু যদি একটা মাত্রই রাজনৈতিক দল থাকে, তাহলে কি আমার পছন্দ করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমার কি গণতন্ত্র থাকলো? থাকলো না। তার মানে একদলীয় ব্যবস্থা যেটা, সেটা গণতন্ত্রের বিরোধী। 2 নাম্বারটা লেখো, ব্যক্তি স্বাধীনতার বিরোধী। একটু দ্রুত লেখো, ব্যক্তি স্বাধীনতার বিরোধী। লিখতে পেরেছো? একটু দ্রুত করো, জুমে তো সময় কম দেয়। জি স্যার। ব্যক্তি জি স্বাধীনতার স্যার। বিরোধী কেন বললাম? কারণ তোমার স্বাধীনতা কি? আজকে বাংলাদেশে ধরো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাসদ আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে। তো তোমার যাকে খুশি তুমি তাকে দিতে পারবা। এখন যদি মাত্র একটা রাজনৈতিক দল থাকতো, তাহলে তোমার কি ব্যক্তি স্বাধীনতা থাকতো? থাকতো না। তাহলে এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকতো না, সংগঠন করার স্বাধীনতা থাকতো না, হ্যাঁ, তারপরে সরকারের সমালোচনা করার স্বাধীনতাও থাকে না। যার কারণে এটাকে আমরা বলছি এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বিরোধী। এরপর একটা লেখো, এরপর একটা লেখো বিপ্লব, বিপ্লবের সম্ভাবনা। এরপর একটা লেখো বিপ্লবের সম্ভাবনা। অর্থাৎ যেখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকে, সেখানে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিপ্লব ঘটাতে পারে।
যে এক দল শাসন করতেছে, একটা দলই যা বলে তাই হচ্ছে, এটা কত সময় ভালো লাগে? বুঝতে পেরেছ? তখন কি হয়, তারা বিপ্লব ঘটাতে পারে, অর্থাৎ এখানে বিপ্লব এর সম্ভাবনা আছে। এরপরে আরেকটা পয়েন্ট লেখো, জনমত প্রকাশে বাধা। জনমত প্রকাশে বাধা লিখতে পেরেছো? জি স্যার। সাজিদ কিছু বলতে চাচ্ছ, বলো। স্যার বিপ্লব কি? বিপ্লবটা হচ্ছে রাতারাতি কোনো সিস্টেমের পরিবর্তন। ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে দিতে তুমি অর্ধবার্ষিকে ফেল করলে, তারপরে এয়ার ফাইনালে ফেল করলে, সেমিস্টারে ফেল করলে, প্রিটেস্টে ফেল করলে, এবার দেখা গেল ফাইনালে যে তুমি এ প্লাস পাইলে। এটাকে আমরা তখন বলবো তুমি তো বিপ্লব ঘটিয়ে দিয়েছো। অর্থাৎ হঠাৎ বড় ধরনের কোনো পরিবর্তন যেটা, সেটা হচ্ছে বিপ্লব। বুঝাতে পেরেছি? হঠাৎ বড় ধরনের কোনো পরিবর্তনকে আমরা বলছি বিপ্লব। গেল। কয়টা পয়েন্ট লিখেছি? তিনটা, চারটা, চারটা পয়েন্টে লিখতে পেরেছো সবাই? জি স্যার। আর একটা জি লাস্ট স্যার। লেখো, রাজনৈতিক শিক্ষার, রাজনৈতিক শিক্ষায় বাধা। রাজনৈতিক শিক্ষায় বাধা। রাজনৈতিক শিক্ষায় বাধা হয়েছে কিনা? রাজনৈতিক শিক্ষায় বাধা লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এই যে একদলীয় ব্যবস্থা, একদলীয় ব্যবস্থার অসুবিধা। অর্থাৎ কোনো একটা দেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে, তাহলে এই সমস্যাগুলো আমরা পাই। প্রথমত, যেখানে একদলীয় ব্যবস্থা আছে সেটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী। এখানে ব্যক্তি স্বাধীনতার সুযোগ থাকে না, অর্থাৎ এটা ব্যক্তি স্বাধীনতার বিরোধী। এরপরে এখানে রাজনৈতিক শিক্ষার পথটা রুদ্ধ হয়, এখানে বিপ্লব বা বিদ্রোহের সম্ভাবনাও থাকে, এবং জনমত প্রকাশে বাধা আসে। এটা হচ্ছে একদলীয় ব্যবস্থার অসুবিধা। এখন উদ্দীপক কোন সিস্টেমের হয়? দেখো, আমি বললাম যে এখানে যতগুলো দেশ আছে, ওই একটা দেশের সাথে তোমার দেশে যদি আমি তুলনা করতে বলি, তাহলে তুমি কোনটা তুলনা করবা? রাশিয়ায় একটা মাত্র রাজনৈতিক দল আছে, চীনে একটা মাত্র রাজনৈতিক দল আছে, কিউবাতে একটা মাত্র রাজনৈতিক দল আছে, এখন বাংলাদেশে আছে অনেকগুলো। তাহলে এখন যদি আমি বলি যে রাশিয়ার রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলের পার্থক্য খুঁজে বের করো, তাহলে তুমি কি লিখবা? একদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থার পার্থক্য। দাগ দাও, কোশ্চেনটা লেখো, একদলীয় ব্যবস্থা এবং দ্বিদলীয় ব্যবস্থার মাঝে পার্থক্য। পেয়েছো? একদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থার মাঝে পার্থক্য। স্যার দলীয় নাকি বহুদলীয় স্যার, কোনটা লিখবো স্যার? বহুদলীয়। একদলীয় এবং বহুদলীয় ব্যবস্থার মাঝে পার্থক্য। স্যার যদি একদলীয় ব্যবস্থা নিয়ে কোয়েশ্চেন আসে তাহলে কি কুফল গুলো লিখবো? কোনটা? স্যার যদি কোয়েশ্চেনে আসে একদলীয় ব্যবস্থা নিয়ে তাহলে কি কুফল গুলো লিখতে হবে একদলীয় ব্যবস্থার? এটা কোশ্চেনে তোমাকে বলে দিবে। এরকম থাকলো যে রাশিয়া থেকে একজন ব্যক্তি বাংলাদেশে আসলো, সে বাংলাদেশে এসে তার আমাদের দেশের রাজনৈতিক দল ব্যবস্থার সাথে তার দেশের তুলনা করলো, বা রাশিয়ার রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে কোনো একটা কথা থাকলো, এই টাইপের কথা যদি থাকে, তখন তোমাকে বললো যে রাশিয়ার রাজনৈতিক দল ব্যবস্থার কুফল আলোচনা করো।
বা অসুবিধা আলোচনা করো। তার রাশিয়ায় কোন কোন রাজনৈতিক দল আছে? একদলীয় ব্যবস্থা আছে। তাহলে সেই একদলীয় ব্যবস্থার কুফল এত সময় আমি যেগুলো বললাম সেটা আলোচনা করতে হবে। আবার যদি আসে যে রাশিয়ার ব্যবস্থার সাথে বাংলাদেশের ব্যবস্থার পার্থক্য আলোচনা করো, তাহলে একদলীয় এবং বহুদলীয় ব্যবস্থার পার্থক্য আলোচনা করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। একদলীয়, শোনো, রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেটা এরকমই। একদলীয় ব্যবস্থার অসুবিধা এবং একদলীয় এবং বহুদলীয় ব্যবস্থার মাঝে পার্থক্য। আচ্ছা, পার্থক্য যখন করবা, প্রথমে হচ্ছে সংজ্ঞা। প্রথমে সংজ্ঞা, একদলীয় ব্যবস্থার সংজ্ঞা দিবা। ডান পাশে লিখবা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। যেখানে একটা মাত্র রাজনৈতিক দল আছে সেটাকে একদলীয় ব্যবস্থা বলে। যেখানে তোমার দুইটির বেশি রাজনৈতিক দল আছে সেটাকে আমরা বলছি তোমার বহুদলীয় ব্যবস্থা। আচ্ছা, তারপরে কি লিখবা? একদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে সেই দেশগুলোর নাম লিখবা। বহুদলীয় ব্যবস্থা কোথায় আছে সেগুলোতে লিখবা। তারপরে কি লিখবা? যে একদলীয়, ওই যে তোমার কিছুক্ষণ আগে একদলীয় ব্যবস্থার অসুবিধাগুলো বললাম না, শোনো, বুদ্ধি করবা। একদলীয় ব্যবস্থার যে অসুবিধাগুলো বললাম এগুলো সব বহুদলীয় ব্যবস্থায় আছে। তাহলে তুমি ওখান থেকেই পার্থক্য করতে পারো। প্রথমে আমরা কি বলেছিলাম? যে গণতন্ত্রের বিরোধী। তাহলে একদলীয় যে ঘরটা আছে সেখানে তুমি লিখলে এটা গণতন্ত্রের বিরোধী। তাহলে বহুদলীয়র পাশে তুমি কি লিখবা? এটা গণতন্ত্রের পক্ষে। তারপরে কি লিখলে? একদলীয় তো লিখলে এখানে ব্যক্তি স্বাধীনতার বিরোধী, ও পাশে লিখলে এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। তারপরে একদলীয় ব্যবস্থায় রাজনৈতিক শিক্ষার পথ কিছুটা রুদ্ধ থাকে, কিন্তু বহুদলীয় ব্যবস্থা যেখানে আছে সেখানে রাজনৈতিক শিক্ষার পথ সবার জন্য খোলা থাকে। একদলীয় ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা থাকে, বহুদলীয় ব্যবস্থা যেখানে আছে সেখানে বিপ্লব বা বিদ্রোহের সম্ভাবনা কম থাকে। আমি কি পার্থক্যটা বোঝাতে পেরেছি? জি স্যার। মানে যদি ওই একটাই পড়ো, আবার শর্টকাট টেকনিকটা শেখো। একদলীয় ব্যবস্থায় যেটা অসুবিধা সেটা নিঃসন্দেহে বহুদলীয় ব্যবস্থার সুবিধা। বুঝাতে পেরেছি? জি স্যার। তার মানে যদি পার্থক্য আসে, আমি কিন্তু আবার বলছি, প্রথমে সংজ্ঞা দিবা, তারপরে উদাহরণ দিবা, তারপরে একদলীয় ব্যবস্থায় যে অসুবিধাগুলো আছে এখান থেকে ব্রেন খাটিয়ে খাটিয়ে পার্থক্য বের করবা। কারো কোনো কনফিউশন আছে? এই নো স্যার। রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। আমাদের এই সেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 3 মিনিট সময় আছে। যদি সমস্যা থাকে এর পরের সেশনে কিন্তু আর একটা টপিক ধরবো, হ্যাঁ? এখন স্যার বলো। ফ্যাসিবাদটা কি স্যার? কোনটা? শোনো, স্যার এই যে ফ্যাসিবাদ। এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে, অর্থাৎ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যেরকম ছিল ঠিক ওইরকম ধরনের। আচ্ছা, দেখো, এই ফ্যাসিবাদ যেটা, এটা কিন্তু ইতালীয় শব্দ। বুঝতে পেরেছো? এই শব্দটা হচ্ছে ইতালীয় শব্দ, এবং এটা প্রথম ইতালিতে এটার উদ্ভব হয়েছিল। এটা মুসোলিনির নাম শুনেছো? জি স্যার। মুসোলিনি, এটা অর্থাৎ এটা এমন একটা শাসন ব্যবস্থা ফ্যাসিস্ট যেখানে জনসাধারণের মত প্রকাশে বাধা থাকে, শাসক তার নিজের ইচ্ছা মতো করে অর্থাৎ শাসন ব্যবস্থা চালাইতে থাকে। বুঝতে পেরেছো? এটার একটা ইতিহাস আছে, আমি তোমাদেরকে বলবো এর পরের ইয়াতে এসে, আমি আর তোমাদেরকে স্যার বলতেছি। নাৎসিবাদটা কি? নাৎসি হচ্ছে তোমার একদলীয় ব্যবস্থার, যেটা একদলীয় না, একনায়কতন্ত্র যেখানে, সেখানে তো একটা মাত্র রাজনৈতিক দল থাকে। এবং একনায়কতন্ত্রের মূল কথা হচ্ছে এক দেশ এক জাতি এক দল এক নেতা। তো এখানে একটা মাত্র দল, এবং হিটলারের যে একটা দল ছিল এটার নাম ছিল হচ্ছে নাৎসি বাহিনী। বুঝতে পেরেছো? ওই তাদের যে জি। বিশেষ আদর্শ ছিল এটা হচ্ছে তোমার নাৎসিবাদ যেটা। বুঝতে পেরেছো? এখানে বলো, জি। একদলীয় ব্যবস্থা এবং দ্বিদলীয় ব্যবস্থার ভিতরে, দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, পার্থক্য
এবং একদলীয় ব্যবস্থার অসুবিধা, এখানে কোনো সমস্যা আছে কি না? নাই স্যার। একদম ক্লিয়ার এখানে? আচ্ছা, সংক্ষেপে একটুখানি দেখো আমাদের রাজনৈতিক দলের কার্যাবলীগুলো একটুখানি দেখো, এরা কি কি করে। তোমার পাশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবই জানো। এরা বিভিন্ন সমস্যা নির্ণয় করে এবং সেগুলো সমাধান করে, জনগণের প্রতিনিধির ভূমিকা পালন করে, সরকারকে দায়িত্বশীল করে, প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনী প্রচার পরিচালনা করে, যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা পালন করে। তারপরে এরা সরকারের চালিকা শক্তির ভূমিকা পালন করে, সরকার গঠন করে, দলীয় শৃঙ্খলা রক্ষা করে, সরকারের সমালোচনা করে, তারপর ঐক্যবোধ সৃষ্টি করে, সরকারের স্থায়িত্ব নির্ধারণ করে, জনগণকে রাজনৈতিক জ্ঞান দেয়, তারপরে দারিদ্র্য বিমোচন, অর্থাৎ যতগুলো ভালো কাজ আছে সেই সমস্ত ভালো কাজগুলো রাজনৈতিক দল করে। ঠিক আছে, তাহলে রাজনৈতিক দল থেকে আর কারোর কোনো কোশ্চেন নাই, তাই তো? রাজনৈতিক দল থেকে কারোর কোনো প্রশ্ন নাই।